আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। খুব যে ভালো আছি তা না। আজকে গতকালকে আপনাদের পেটুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছি। উনি একটু অসুস্থ ছিলেন, 3 দিন হসপিটালে অ্যাডমিট ছিলেন। তো যাই হোক, ওনার এখন এক ধরনের ভাইরাস এসেছে। সেই ভাইরাসটাই ওনাকে অ্যাটাক করেছে। এটা ঠান্ডার লাগার মতো, কফিং, ইচিং, গলা বসে যাওয়া, খাবারের টেস্ট নষ্ট হয়ে যাওয়া, একটু বমি বমি ভাব, মাথা ঘোরানো, ডিজিনেস, এই জিনিসগুলো হচ্ছে এটার উপসর্গ। এটা আসলে ভালো হতে 2 থেকে 3 সপ্তাহ লাগে। তো নর্মালি এরকম আমাদের পরিচিত বেশ আমার 2জন কলিগ, আপনাদের পেটুকের পরিচিত 2-1 জনেরও এরকম এই ভাইরাসটা হয়েছে। তো বাট আপনাদের সবাই মোটামুটি ভালো হয়ে গেছে বা ভালো হওয়ার পথে। বাট আপনাদের পেটুককে হসপিটালাইজড করতে হয়েছে। আসলে উনি তো আগে থেকেই অসুস্থ, তো কারণ ওনার ছোটোবেলা থেকেই ওনার ডায়াবেটিক্স। তারপরে ওনার 2001 or 2-তে ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তারপরেও আরও 3 বার ওনার স্ট্যান্ড করা হয়েছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ওনার প্রায় 9 বার ওনাকে এনজিওগ্রাম করা হয়েছে। তো যাই হোক, উনি এখনও সুস্থ আছেন, ভালো আছেন। পুরোটাই হচ্ছে মিরাক্কেল, ওনার বাবা মার দোয়া আর এই যে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায়, সত্যি কথা। তারপরে ওনার একটু লাংসের সমস্যা আছে, যে কারণে বেশ কিছুদিন ধরেই, বছর 2-1 ধরেই ওনার লাংসে পানি আসে। ওনাকে সবসময়ের জন্য ল্যাসিস খেতে হয়। তো এই কারণে ওনার যে ঠান্ডাটা লেগেছে, ওনার যেহেতু লাংস দুর্বল, এর জন্য এই অসুখটা ওনাকে একটু বেশি করেই ইফেক্টটা করেছে। তো যাই হোক, হাসপাতালে নেওয়াতে ভালোই হয়েছে। সব রকমের টেস্ট হয়েছে, লাংস, হার্ট, সব কিছুই চেক আপ হয়েছে। সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো এসেছে। শেষে ডক্টর বলে দিয়েছে যে উনি ওই ভাইরাসে আক্রান্ত। তো যাই হোক, এটার জন্য আসলে অ্যান্টিবায়োটিক ছাড়া আর কিছু করার নাই। তো ডক্টররা বলে দিল যে অ্যান্টিবায়োটিক ছাড়া তো আর কিছু করার নাই, এটা তুমি বাসায় শুয়েও তুমি এই ট্রিটমেন্টটা তুমি করতে পারো। তো যাই হোক, আল্লাহরই অশেষ রহমত যে ওনাকে কালকে আমরা বাসায় নিয়ে আসছি। তো আছে, বাসাতেই আছেন, কিন্তু খুব যে ভালো তা না, আছে ওই উপসর্গগুলো ওনাকে খুব বেশি ডিস্টার্ব করছে। তো দেখা যাক, আল্লাহ পাকের ইচ্ছা। নর্মাল মানুষের যদি 3 সপ্তাহ লাগে, ওনার হয়তো আরও 1-2 সপ্তাহ বেশি লাগবে। তো যাই হোক, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, কদিন তো হাসপাতালে থেকে উনিও কিছু খেতে পারছে না। তো আজকে আমাকে একটু বললেন যে একটু গরুর মাংস রান্না করবো, আমি একটু গরুর মাংস দিয়ে ভাত খেতে চাই। তাই ঝটপট একটু গরুর মাংস রেডি করে নিলাম। সারাদিন কাজ ছিল, কাজের থেকে এসে একটু শাওয়ার টাওয়ার নিয়ে চলে আসলাম রান্নাটা করার জন্য। তো আসেন রান্নাটা শুরু করি, আপনারা আমাদের সাথেই থাকুন। আমি চুলাটা ধরিয়ে দেই। আসলে গরুর মাংসটা আমি হাতে মাখার মতো করেই বসাবো। মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি সবই আর কি আস্তে দিয়ে দিচ্ছি। এখানে আমি রেখেছি গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি এবং কিছু গোটা রসুন। সবই গলে যাবে, এর জন্য আর বাটাবাটির ঝামেলাটা করলাম না। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিচ্ছি একটু জিরা। আমি প্রায় 3 চামচের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া,
প্রায় 3 চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 3 চামচের মতো মরিচের গুঁড়া। গরুর মাংসটা রান্না করা খুব সহজ, বাট স্বাদের কিন্তু কোনো কমতি থাকবে না, প্রচণ্ড রকম স্বাদ হবে। বাট খুব সহজেই ঝটপট একটু মেখে বসায় দেয়, যদি হাত দিয়ে মেখে দিতে পারেন সবচেয়ে ভালো হয়। আবার ইউটিউব চ্যানেলে হাতে মাখা একটা গরুর মাংসের রেসিপি আছে, যদি আপনারা ওভাবে হাতে মেখে গরুর মাংসটা করতে চান অবশ্যই অবশ্যই আমার ওই রেসিপিটা ফলো করবেন। আমি একটু গরম পানি বসিয়ে দিয়ে আসি, আমি জানি যে আমার এখানে একটু গরম পানি দিতে হবে। আমার মাংসটা খুব ভালো করে চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমার গরম পানিটা হয়ে গেলে আমি এতে দিয়ে দিব গরম পানি। পানিটা গরম হতে হতে এই সুযোগে আমি একটু মাংসটা কষিয়ে নিই। এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম পানি। আমি খুব বেশি পানি দিব না, কারণ আমি জানি মাংস থেকে পানি বের হবে। আমি মাংসটা প্রথম 10 মিনিট আমি একটু হাই ফ্লেমে রান্না করব। আর এখন একটু চেক করে নিই লবণটা। লবণ টবণ সব পারফেক্ট। ও হতে থাক, চলেন এই সুযোগে আমরা বাইরে বসে একটু গল্প করি, চা খাই। চলে আসলাম আপনাদের সামনে। মাংসটা হতে থাক, মাংসটা হতে তো একটু সময় লাগবে। আমারও নিজের শরীরটাও খুব যে ভালো তা না। আসলে বাসায় যদি রুগী থাকে তো আবার বাসায় আসা, বাসায় এসে বাসার কাজ, রান্না বান্না, সত্যি কথা আমিও বেশ টায়ার্ড। তো আজকে যখন কাজে গেছি, কাজে গিয়ে সত্যি কথা বলতে কি কাজে গিয়ে আমি নিজেও একটু সিক হয়ে পড়েছিলাম। দেখলাম যে গায়ে একটু টেম্পারেচার, মাথা ব্যথা, খুব খারাপ লাগছে। তো যাই হোক আমার কলিগরা আমাকে একটু ইনস্ট্যান্ট ওষুধ টষুধ দিল, খাওয়ার পরে বেশ একটু ভালো লাগলো। কাজ তো করতেই হবে, এটার তো আর কোনো বিকল্প নাই। আসলে কি জানেন, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু না কিছু মেসেজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ আমার অনুরোধ, আপনারা কেউ আমার এই মেসেজগুলো কেউ পার্সোনালি নেবেন না। আমি জাস্ট আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু সোশ্যাল মেসেজ আমি দেই, এটা ইন জেনারেল, আমি সবার জন্য। অনেক সময় দেখা যায় যে আমার লাইফে ঘটে যাওয়া আমার এক্সপিরিয়েন্স থেকেও আমি অনেক সময় অনেক কথা বলি। তো দয়া করে আপনারা কেউ জিনিসগুলো পার্সোনালি নেবেন না। জাস্ট মাঝে মাঝে অনেক সময় হয় না, আমার জীবনে যেগুলো ঘটে গেছে এই জিনিসগুলো তো শুধু আমার জীবনেই ঘটেনি, অনেকের জীবনেও ঘটেছে বা ঘটবে। তো তাতে করে কি হয়, এগুলো কিন্তু মানুষের জীবনে একটা লেসন। আমরা তো অন্যেরটা দেখে অন্যেরটা শুনেই আমরা আমাদের জীবনে অনেক লেসন খুঁজে পাই এবং অনেক অ্যান্সারও খুঁজে পাই। ঠিক সেই রকম, এর জন্যই আমি আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি। আজকে একটা সুন্দর একটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, সেটা হচ্ছে জানেন, সম্মান। সম্মানটা কখনো একা একা আসে না, কিন্তু সম্মানটা অর্জন করতে হয়। আপনি যখন মানুষকে সম্মান করবেন বা রেসপেক্ট করবেন, অটোমেটিক আপনিও রেসপেক্ট বা সম্মানটা পাবেন। সে ছোট হোক বড় হোক, আমাদের প্রত্যেককে ছোট বড় সবাইকেই সম্মান করতে হবে, কারণ সবাই কিন্তু সম্মান জিনিসটা ডিজার্ভ করে। আপনি যখন ছোট হোক বড় হোক তার যে সম্মানটা প্রাপ্য সেটা যখন আপনি দিবেন, অটোমেটিক দেখবেন যে আপনাকে চাইতে হবে না, আপনি অটোমেটিকই সম্মানটা পেয়ে যাবেন।
আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সম্মান বা অসম্মান এই জিনিসটাও কিন্তু সম্পূর্ণ কিন্তু আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে। আপনি আমি চাইলে কিন্তু কাউকে সম্মানিত করতে পারবো না, আপনি আমি চাইলেও কিন্তু কাউকে অসম্মানিত বা বেইজ্জতি করতে পারবো না। এটাও কিন্তু কন্ট্রোল করেন আল্লাহ পাক। দেখবেন যে কেউ যদি কাউকে যদি অপমান করতে চায়, বেইজ্জতি করতে চায়, ঠিক আছে, আল্লাহ যদি না চান কখনোই কেউ তাকে কখনোই অসম্মানিত করতে পারবে না। আর আল্লাহ পাক যাকে সম্মানিত করতে চান, মানুষ যতই তাকে পেছন থেকে টেনে ধরে রাখুক না কেন, যতই তাকে অসম্মানিত করার চেষ্টা করুক না কেন, লাভ নেই। আল্লাহ পাক দিন শেষে তাকে সম্মানিত করবে। দেখেন, মানুষের শেখার কিন্তু কোনো শেষ নেই। ছোট হোক বড় হোক, প্রত্যেকের কাছ থেকেই শেখার অনেক কিছু আছে। আর যে কোনো জিনিস আপনি যদি দড়ি যদি বেশি টানেন, একটা সময় ওরও কিন্তু টেম্পার লুজ হয়ে দড়িটা ছিঁড়ে যাবে। আপনি যদি লেবু যদি বেশি চেপেন, চিপতে চিপতে একটা সময় তেতো হয়ে যায়। তো রিলেশনগুলোও কিন্তু ঠিক সেই রকম। রিলেশনগুলোকে কখনো তেতো হতে দিয়েন না, আর ওই দড়ির মতো টেম্পার লুজ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। সম্পর্কগুলোকে নার্সিং করুন। যে কোনো সম্পর্কই নার্সিংয়ের উপরেই বেঁচে থাকে। ভালোবাসুন, গিভ অ্যান্ড টেক। আপনি ঠিক যতখানি দিবেন ঠিক ততখানিই পাবেন। আর এই পৃথিবীতে আপনি যা করবেন সেটা পৃথিবীতেই আপনি পেয়ে যাবেন। প্রকৃতিই আপনাকে রিটার্ন দিয়ে দিবে। অনেক কথা বলে ফেললাম, মনে কিছু নেবেন না। এগুলো বলি আসলে আমাদের শেখার অনেক কিছু আছে, এটাই আর কি, এইটুকুই বলা। এগুলো বলেও যদি আমরা সত্যিই যদি আমরা কারো কাছ থেকে কিছু শিখি, যেমন আমি অনেক কিছু শিখি। আমি প্রচুর এখন যেমন আমি বই পড়ার সময় পাই না, বাংলাদেশে থাকতে কিন্তু আমি প্রচুর বই পড়তাম, আমি প্রচুর মানুষের সাথে মিশতাম, আমি মানুষের কাছ থেকে প্রচুর শিখতাম, প্রচুর শিখি। আমি মানুষকে প্রচুর মিমিক্রি করি। আমি কিন্তু মানুষকে কিন্তু খুব ভালো মিমিক্রি করতে পারি। এটাও কিন্তু আমার একটা হিডেন একটা কোয়ালিটি। অনেকে জানে, অনেকে জানে না। আমি মানুষকে খুব ভালো করে অবজার্ভ করি, শিখি। ছোট বাচ্চার থেকে শুরু করে বড় বুড়া বয়স, আমি সবার কাছ থেকে আমি শিখি। শেখাটা ভালো, শেখার কোনো লজ্জা নাই, শেখার কোনো শেষ নাই, শিখতে কোনো দোষ নাই। কিন্তু আমরা শিখি, আমরা দেখি, আমাদের জ্ঞানটাকে আরেকটু প্রসারিত করি, আরেকটু ব্রড করে আমরা সবকিছু চিন্তা করি। দিন শেষে দেখবেন যে আমাদের জন্যই ভালো। তো ঠিক আছে, চলেন যাই, দেখি তরকারিটার কি অবস্থা। আসেন, মাংসটা একটু দেখে নেই। হ্যাঁ, পানি শুকিয়ে গেছে প্রায়, এবং মাংসটাও প্রায় নরম হয়ে আসছে 80%। আমি 3টা আলু কেটে নিয়েছি। আপনাদের পেটুক একটু আলু দিয়ে গরুর মাংস একটু ঝোল খেতে চেয়েছে, তো আমি এখন এতে দিয়ে দিব আলুগুলো। আমি এখন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। হ্যাঁ, আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে। এরকম আলু দিয়ে একটু ঝোল গরুর মাংস আমার ছেলেও খুব পছন্দ করে, আপনাদের পেটুকও খুব পছন্দ করে। আমি চেষ্টা করেছি, উনি অসুস্থ মানুষ, উনি যেভাবে খেতে চেয়েছেন আমি ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করেছি। এখন জানি না ওনার মুখে কেমন লাগবে, ওনার ভালো লাগবে কি না। যদি আমি পারি তো আমি চেষ্টা করব উনি খাবারের পরে ওনার মতামতটা নেওয়ার জন্য। আর
এভাবে গরুর মাংস আমি আজকে পুরো গরুর মাংসটাই ওভাবে রান্নাটা আমি আপনাদেরকে দেখালাম না, কারণ আমার ইউটিউব চ্যানেলে অনেকভাবে গরুর মাংস রান্না করার রেসিপি আছে। সো আপনারা যেভাবে আপনারা রান্না করতে চান আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা ইচ্ছা করলে যে কোনোভাবেই গরুর মাংসের একটা রেসিপি পিক করে নিয়ে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, আপনারা আমার চ্যানেলটাকে, আমার ভিডিওগুলোকে বেশি বেশি দেখুন, বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আশেপাশের লোকজনকে বলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর হ্যাঁ, বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলবেন না, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সব সময় আমাকে যেভাবে ভালোবাসছেন এভাবেই ভালোবেসে যাবেন। আপনাদের ভালোবাসার মাঝখানে আমাকে রাখবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আরো বহুদূর যেতে পারি। আর কি, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আর বেশি বেশি করে আপনাদের পেটুকের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘায়ু দান করেন, উনি যেন সুস্থ থাকেন, অনেক দিন যেন উনি আমাদের মাঝখানে বেঁচে থাকেন। ভালো থাকেন।